অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভীন। দর্শক, আজকের আলোচনার বিষয় ডেঙ্গু পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের করণীয়। আপনারাও কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা লক্ষ্য করছি এবং গর্ভবতী মায়েদেরও আমরা মৃত্যু দেখছি। বেশ কিছুদিন গণমাধ্যমে আমরা দেখছি যে অনেক গর্ভবতী মা মারা যাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। সেই ক্ষেত্রে আসলে গর্ভবতী মায়েদের যত্নটা এই সময়ে এসে কেমন হওয়া উচিত? ধন্যবাদ। অত্যন্ত একটি ক্রিটিক্যাল সময়ের মধ্যে আমরা আছি। অ্যাকচুয়ালি এই ডেঙ্গু এটা প্রতি বছরই আমাদের দেশে আসছে, একটা সিজনাল। তো এটা কিন্তু আমরা যারা গর্ভবতী মায়েরা আছি, আমরা যারা ট্রিট করছি, আমরাও কিন্তু দেখছি যে অনেক গর্ভবতী মায়েরা এই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তো অন্যরাও আক্রান্ত হচ্ছে। তো গর্ভকালীন অবস্থাটা যেহেতু একটি ক্রিটিক্যাল অবস্থা, একটি খুব স্পেশাল অবস্থা একটি নারীর জন্য। একটি মা আছে, সাথে একটি বাচ্চা আছে, কাজে গর্ভবতী অবস্থায় কিন্তু ডেঙ্গু হলে সেটার ভয়াবহতা অনেক সিরিয়াস হতে পারে। এর জন্য কিন্তু গর্ভকালীন অবস্থা অনেক বেশি সিরিয়াস হতে হয়। তো আমরা জানি যে আমরা অলরেডি জেনে গিয়েছি যে ডেঙ্গুর যে সাধারণ যে উপসর্গগুলো হয়ে থাকে, তো সেটা তো সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে জ্বর হয়ে থাকে, শরীরে ব্যথা, তারপর হচ্ছে দুর্বলতা। এই উপসর্গগুলোই কিন্তু নিয়ে ডেঙ্গুটা শুরু হয়। তো কোনো গর্ভকালীন অবস্থায় যদি মায়েদের এই ধরনের সিমটম হয়, তাহলে কিন্তু তাকে অবশ্যই সতর্ক হতে হবে। তো এটা হতে পারে অনেক সময় হয়তো মাইল্ড ডেঙ্গু হতে পারে, মানে খুব মাইল্ড উপসর্গ হতে পারে। তো সেই সময় আমরা বলে থাকি যে কখনই কোনো নেগলিজেন্সি করা যাবে না, অবশ্যই তাকে হসপিটালে আসতে হবে এবং হসপিটালে এসে হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করতে হবে। তো একদম মাইল্ড যদি খুব কম উপসর্গ থাকে, জ্বর থাকে, তাহলে হয়তো বাসায় সে আমরা যেটা উপসর্গ অনুযায়ী যেটা আমরা প্যারাসিটামল খেতে বলি, কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। আর যদি এই জ্বরগুলো দেখা যায় অনেক বেশি, সাধারণত দেখা যায় ডেঙ্গুতে জ্বর 103-4 মতো হতে পারে, সাথে গায়ে ব্যথা, তারপর দুর্বলতা, এবং যদি কখনো সিরিয়াস অবস্থা হয় অনেক সময় একটু এটিপিক্যাল প্রেজেন্টেশনও হতে পারে, যেমন পেটে ব্যথা, বমি বমি ভাব, বা অনেক সময় এটা সিরিয়াস অবস্থায় চলে গেলে অনেক সময় দেখা যায় যে একটু ব্লিডিং টেন্ডেন্সি হয়ে থাকে যাদের মাসিক চলছে, অনেক বেশি মাসিক হচ্ছে। আর প্রেগনেন্সি অবস্থায় অনেক সময় দেখা যায় পেশাবের সাথে রক্ত যেতে পারে, বা টয়লেটের সাথে রক্ত যেতে পারে, মাড়ি থেকে ব্লিডিং হতে পারে। তো এই ধরনের যদি কোনো উপসর্গ হয়, তাকে তো অবশ্যই হসপিটালে আসতে হবে। একটি বিষয়, এই ক্ষেত্রে কি বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমরা জানি যে ডেঙ্গু যে ডিজিজটা সেটা একটা ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল ইনফেকশনটা সেটা মানে ভার্টিক্যালি মায়ের থেকে প্লাসেন্টা দিয়ে সেটা বাচ্চাতে যেতে পারে, এবং কিছু তো মানে কমপ্লিকেশন হতেই পারে। যেমন হয়তো আর্লি প্রেগনেন্সি থাকলে হয়তো একটা মায়ের মিসক্যারেজ হতে পারে, বা লেটের দিকে থাকলে তার হয়তো সময়ের আগে ডেলিভারির পেন হয়ে যেতে পারে, বাচ্চাটা ওজনে কম হতে পারে। এমনকি যদি মানে কমপ্লিকেশন হয়, সে যদি নেগলেক্টেড থাকে, সেক্ষেত্রে বাচ্চার মৃত্যু হতে পারে। এমনকি আমরা জানি যে মায়েরও মৃত্যু হতে পারে যদি সে মানে সেটা যথাযথ চিকিৎসা না করা হয় সময় মতো। এই ক্ষেত্রে মানে মা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়, বাচ্চা তো ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, মানে অনেক শারীরিক জটিলতার কারণে বাচ্চার জটিলতা বাড়তে পারে, কিন্তু বাচ্চা যে ডেঙ্গুতে আক্রান্ত হবে এমন তো কোনো ইস্যু না। সেটা তো ডেলিভারির পরে বোঝা যাবে। হয়তো যদি তার ডেলিভারি হয়ে গেছে তখন হয়তো তার যদি আমরা ব্লাড টেস্ট করি তখন হয়তো বোঝা যাবে তার হয়তো। হ্যাঁ, কিন্তু ট্রান্সপ্লাসেন্টালি সেটা ভাইরাসটা বেবিতে ট্রান্সমিটেড হতে পারে। আচ্ছা, আমরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তো পুরো অনুষ্ঠানেই আলোচনা করব। তার আগে আপনি যেটা মিসক্যারেজের কথা বলছিলেন, তো এটা আসলে অনেক সময় দেখা যায় যে অনেক ধাপ থাকে মায়েদের, আসলে কোন ধাপটা বেশি ঝুঁকিপূর্ণ? একদম শুরু থেকে আমরা যদি 10th মান্থ বলি, তাহলে কোন সময়টাকে আমরা বেশি ঝুঁকিপূর্ণ ধরবো? অ্যাকচুয়ালি মিসক্যারেজ এটা একটা মানে একটা প্রেগনেন্সির আর্লি প্রেগনেন্সির একটা কমপ্লিকেশন। প্রথম দিকে দেখা যায় যে আমরা লেমেনরা যেটা বলে থাকি যে অ্যাবর্শন হয়ে গেছে, তো সেটা কিন্তু মানে হতে পারে।
তো এটা অনেক সময় মিসক্যারেজটা আবার অনেক সময় একটা থ্রেটেন মিসক্যারেজ বলে, যে একটু ব্লিডিং হচ্ছে পরে আবার সেটা সেটেল ডাউন হয়ে যায়, সেটা এক টাইপের মিসক্যারেজ। আর অনেক সময় দেখা যায় যেটা সেটেল ডাউন হয়ে যায়, ব্যাপারটা একটু ক্লিয়ার করতে। মানে হয়তো একটু ব্লিডিং হয়েছে, কিন্তু এটা হয়তো একটু রেস্ট বা একটু আমরা হরমোনাল সাপোর্ট দিয়েছি, তারপর হয়তো ব্লিডিংটা মানে স্টপ হয়ে গেছে এবং প্রেগনেন্সিটা আবার যথাযথ কন্টিনিউ করেছে, এটাকে এক টাইপের মিসক্যারেজ। আরেকটা হতে পারে যে এই ব্লিডিং হতে হতে তার প্রোডাক্ট যেটা ছিল প্রেগনেন্সিটা, সেটা মানে মানে এটা আউট হয়ে গেছে, সেটা এক টাইপের মিসক্যারেজ। তো এটাও একটা মানে কমপ্লিট মিসক্যারেজ হতে পারে। তো এই এখন যদি কোনো মা প্রেগনেন্ট থাকে এবং তার যদি ডেঙ্গু হয়ে থাকে, তাহলে কিন্তু তার মিসক্যারেজের পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। কাজে আমরা প্রথমেই যেটা শুরু করেছিলাম যে একটি মায়ের যদি জ্বর থাকে, তাহলে কিন্তু এই সময় যেহেতু ডেঙ্গুর সিজন চলছে, তাকে কিন্তু কিছুতেই নেগলেক্ট করা যাবে না। তাকে হসপিটালে যেয়ে মানে কিছু ইনভেস্টিগেশন আছে, ইনভেস্টিগেশন করে তাকে কনফার্ম করতে হবে যে তার ডেঙ্গু আছে কিনা। এখানে একটা কথা হচ্ছে, ডেঙ্গু কিন্তু সবসময় আমরা টেস্ট করলে কিন্তু সবসময় যে ডেঙ্গুর আমাদের স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন আমরা কমনলি যেটা করে থাকি একটা ব্লাডে NS1, এটা ডেঙ্গুর জন্য যেটা করে থাকি, এটা কিন্তু সবসময় পজিটিভ আসবে, নট নেসেসারিলি নেগেটিভ আসতে পারে। হয়তো তার ডেঙ্গু ভাইরাস সে ক্যারি করছে, কিন্তু হয়তো ফার্স্ট মানে হয়তো 3-4 দিন পর্যন্ত এটা পজিটিভ আসবে। হয়তো সেই সময়টা যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু সেটার পজিটিভ আসবে না, কিন্তু হয়তো পেশেন্ট ভাবছে আমার ডেঙ্গু নেই, কিন্তু সে কিন্তু জ্বরে ভুগছে। তখন আমাদের টাইম টু টাইম হয়তো ফার্স্ট 4 দিন আমাদের এটা টেস্ট করব, পরে হয়তো আবার 4 থেকে ফার্স্ট উইক পর্যন্ত আমাদের আর কিছু অ্যান্টিবডি আছে, সেই টেস্টগুলো আছে। এই টেস্টগুলো করে আমাকে ডক্টরের শরণাপন্ন হলে সেটা ডায়াগনোসিস করতে হবে যে আসলেই তার ডেঙ্গু আছে কিনা। হাসপাতালে আসলে কোন মুহূর্তে একজন মা ভর্তি হতে পারে, বিশেষ করে ডেঙ্গুতে আক্রান্ত হলে, আর ট্রিটমেন্টটাই বা কি হতে পারে? আচ্ছা, যেটা বলছিলাম যে সব কেসেই কিন্তু হসপিটালে যাওয়ার দরকার নেই, কিন্তু তাকে সচেতন থাকতে হবে। যেমন কারো হয়তো শুধু অল্প জ্বর আছে, খুব মাইল্ড জ্বর আছে, তখন কিন্তু সে বাসায় থেকেই, যেটা জ্বরের জন্য আমরা বলি সিম্পল প্যারাসিটামল নেবে, সাথে আমাদের কোল্ড স্পঞ্জিং যেটা আমাদের গা মুছিয়ে দিতে হয় সেটা করতে পারে। এবং তাকে প্ল্যান্টি অফ ফ্লুইড খেতে হবে, যেটা তরল জাতীয় খাবার, যাতে তার ডিহাইড্রেশন না হয়। ডেঙ্গুর কিন্তু একটা মেইন কমপ্লিকেশনটাই হয় যে ডিহাইড্রেশন থেকে, পানি শূন্যতা থেকে কিন্তু শকে চলে যেতে পারে। তার মানে ব্লাড প্রেশার, ভাইটাল সাইন এগুলো খুব কমে যায়, খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়। কাজে বাসায় থাকলেও তার পানি শূন্যতা যাতে না হয়, এটার জন্য তার প্রেগনেন্সি অবস্থায় তো নিউট্রিশাস ফুড খেতেই হয়, ফল মূল, ফ্রুটস, ভেজিটেবল, তারপর হচ্ছে জুস, ডাবের পানি, লেবুর শরবত, স্যালাড, এগুলো কিন্তু সে প্রচুর পরিমাণে বাসায় খেতে। কখনো ক্ষুধার্ত অবস্থায় সে থাকবে না। আমরা তো প্রেগনেন্সিতে বলেই থাকি যে সে ফ্রিকোয়েন্ট খাবার খাবে, তার ওই সময় একটু আর্লি প্রেগনেন্সিতে ভমিটিংয়ের টেন্ডেন্সি থাকে, তা আমরা কিন্তু মায়েদের বলে থাকি প্রেগনেন্সিতে অল্প অল্প করে কয়েকবার খেতে। আর যদি তার ডেঙ্গু থাকে, তাহলে কিন্তু তার এই পানি শূন্যতা যাতে না হয়, এটা অনেক বেশি ফ্লুইড খেতে হবে। মানে ট্রিটমেন্টটা হচ্ছে অনেক বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। আর কখনো যদি দেখা যায় যে তার অনেক বেশি জ্বর আছে, তার মানে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, গায়ে ব্যথা, এবং আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে যে গায়ে র্যাশ হয়, যেটা আমাদের র্যাশ হয়, বা আমি যেটা আগেই বলেছিলাম যে গাম ব্লিডিং হচ্ছে, বা পেশাবের সাথে ব্লাড যাচ্ছে, বা টয়লেটের সাথে কালো কালো, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার কন্ডিশন ক্রিটিক্যাল হচ্ছে। এবং এখানে একটা কথা, যে জ্বর ভালো হয়ে গেলেই কিন্তু যে সে ভালো হয়ে গেছে সেটা কিন্তু কথা না। জ্বর ভালো হয়ে যাবার মানে 24 থেকে 48 আওয়ারে কিন্তু ক্রিটিক্যাল স্টেজে যেতে পারে। এই ধরনের হলে কিন্তু তাকে অবশ্যই হসপিটালে যেতে হবে। হসপিটালে কিছু প্যারামিটার আছে, আমাদের ব্লাড টেস্ট, CBC টেস্ট করতে হয়, ওখানে দেখতে হয় যে প্যারামিটার, প্লেটলেট কাউন্ট, হেমাটোক্রিট, এগুলো কেমন আছে, এবং সেভাবেই আমাদের কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিমে সেই ট্রিটমেন্টগুলো করতে হয়। আচ্ছা, আপনি এই খাওয়া দাওয়ার ব্যাপারটা যখন বললেন, অনেকেই আছেন যে এই সময় আসলে বমি হয় অনেক নারীদের, এই সময় তারা খাবার খেতে পারে না, হয়তো বিভিন্ন ধরনের গন্ধও পায়। তো সেই ক্ষেত্রে যখন খাবার নাই খেতে পারে, সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত ওই মুহূর্তটা? এটা প্রেগনেন্সিতে আমাদের এটা খুবই একটা কমন উপসর্গ যে বমি থাকে, তখন কিন্তু আমরা বমির জন্য কিছু মেডিসিন আছে, এগুলো আমরা দিয়ে থাকি। প্লাস খুব বেশি যদি প্রবলেম হয়, তাহলে প্রেগনেন্সি অবস্থায় আমাদের ফ্লুইড দিতে হয়, ফ্লুইড আমরা রিপ্লেসমেন্ট করতে হয়। বমির জন্য কিছু ইনজেকশন আছে, সেগুলো দিতে হয়। তো এগুলো প্রেগনেন্সির জেনারেল ট্রিটমেন্ট। আর ডেঙ্গু যদি থাকে, তাহলে তো অবশ্যই সেই ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। আচ্ছা, আরেকটি বিষয়, যদি পিরিয়ডের সময় কারো ডেঙ্গু হয়, কোনো নারীর ডেঙ্গু হয়, সেই ক্ষেত্রে তার আসলে করণীয়টা কি?
এটা কি খুব রিস্কি একটা মোমেন্ট? আচ্ছা, হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি যে ডেঙ্গুর কমপ্লিকেশন হিসেবে ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়, প্লেটলেট কাউন্টও কমে যায়, ব্লাডের কিছু প্যারামিটার চেঞ্জ হয়, এর জন্য ব্লিডিং টেন্ডেন্সিটা বেশি হয়। তো যার নাকি পিরিয়ড চলছে তার কিন্তু অনেক বেশি ব্লিডিং হবে, হ্যাঁ, অনেক বেশি ব্লিডিং হতে পারে। সে সময় কিন্তু আমাদের অনেক বেশি ব্লিডিংয়ের জন্য পেশেন্ট আমাদের হসপিটালে এসে থাকে। তখন কিন্তু আমাদের ব্লিডিং বন্ধ করার জন্য আমাদের কিছু মেডিকেশন আছে, আমরা আয়রন ট্যাবলেট দিতে পারি, তারপরে প্রোজেস্টেরন জাতীয় হরমোন, আমরা সেগুলো দিয়ে ব্লিডিং কন্ট্রোল করে থাকি। আরেকটা হচ্ছে যার হয়তো ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারির পরেও কিন্তু তার যদি ডেঙ্গু থাকে তাহলে কিন্তু তার অনেক বেশি রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা পোস্টপার্টাম হেমোরেজ বা পিপিএইচ বলে থাকি। তো যে মায়েদের ডেঙ্গু আছে তার ডেলিভারি হবে, তার কিন্তু অনেক বেশি ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে আমরা যাদের মানে পেশেন্ট পার্টিকে আমরা বলে থাকি যে তার ব্লাড গ্রুপটা অবশ্যই জানা থাকতে হবে এবং ব্লাড গ্রুপ জেনে তাকে ব্লাড ডোনার রেডি রাখতে হবে, কারণ ডেলিভারির পরে তার অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। আচ্ছা, একটু জানার জন্য, পিরিয়ডের সময় যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়, কিন্তু গর্ভবতী মায়েরা যখন ডেঙ্গুতে আক্রান্ত হবে সেই ক্ষেত্রে কি এই সংশ্লিষ্ট ইস্যুটা কি তার ক্ষেত্রে প্রযোজ্য, কিংবা যেটা হচ্ছে প্রাথমিক অবস্থা অনেক সময় আপনি যেটি বললেন যে মিসক্যারেজের সময় অনেক সময় এটা হতে পারে, আবার বন্ধ হয়ে যেতে পারে, ব্যাপারটা কি সেই পর্যায়ে? না, যাদের প্রেগনেন্ট তাদের তো আর পিরিয়ডটা তাদের বন্ধ থাকে, তাদের ক্ষেত্রে ব্লিডিংটা হবে না, কিন্তু তাদের হয়তো মিসক্যারেজ হতে পারে, ডেলিভারির পরে বেশি ব্লিডিং হতে পারে। আর যাদের নাকি মানে যারা প্রেগনেন্ট না তাদের হয়তো পিরিয়ডের সময় ব্লিডিং টেন্ডেন্সিটা বেশি হতে পারে। হ্যাঁ, সেটাই বলছিলাম যে কোনো নারীর যদি হচ্ছে পিরিয়ডের সময় ডেঙ্গু আক্রান্ত হয় তাহলে সেই সময় তার পিরিয়ডটা বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে একটু প্রিভেনশনের ব্যাপারটা যদি বলতেন, বিশেষ করে জানতে চাই যে যারা গর্ভবতী নারী এবং যারা হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত যদি হয়ে যায়। আচ্ছা, প্রিভেনশন আসলে এটা আমাদের সবার জন্য, প্রিভেনশন আমি আপনি সবার জন্য প্রিভেনশন। আসলে আমাদের এনভায়রনমেন্ট, আমাদের লাইফস্টাইল সব কিছু আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি। কেন আমরা জানি যে ডেঙ্গুটা হচ্ছে একটা মশাবাহিত রোগ। আমাদের আশেপাশের পরিবেশে দেখা যায় যে অনেক ডেন্সলি পপুলেটেড আমাদের এরিয়া, বাসার পাশের আবর্জনা, আমরা জানি যে ডেঙ্গু মশাগুলো যে পানির টবে ওখানে আমরা ইসে হয়ে থাকে, ব্রিডিং হয়ে থাকে। কাজে এই পরিবেশটা যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং দেখা যায় যে মশার কামড় থেকে কিন্তু এই ডেঙ্গুটা হচ্ছে। অনেকেই কিন্তু এখন টেন্ডেন্সি আছে যে মশারি কিন্তু ইউজ করা হয় না, কিন্তু অবশ্যই আমি বলবো যে সবাইকে অন্তত এই সিজনে সবাইকে অবশ্যই মশারি ইউজ করতে হবে। এবং গর্ভবতী মায়েদের জন্য আমাদের অ্যাডভাইস তাদের ফুল স্লিভ কাপড় যাতে পরে, লুজ কিন্তু ফুল স্লিভ কাপড় যাতে মশার না কামড়াতে পারে, একটু লাইট কালারের। অনেক সময় কিন্তু তার একটা রিপেলেন্ট ইউজ করতে পারে যেটা ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য এই ধরনের। আর অবশ্যই যদি কোনো সিমটম হয় তাকে কিন্তু ওয়েট করা যাবে না, অবশ্যই হসপিটালে যেতে হবে, হসপিটালে যে ইনভেস্টিগেশন করতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। আমার আরো দুটো কোশ্চেন রয়েছে, একটু সংক্ষেপে জানতে চাই। সেটা হচ্ছে মায়েদের এই সময়, গর্ভবতী মায়েদের কিছু অসুখ এমনিতেই হয়ে যায়, যেমন ডায়াবেটিস, প্রেশার, এই ক্ষেত্রগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তারা? আচ্ছা, ডায়াবেটিস প্রেশার তো আসলে একটা মেডিকেল কন্ডিশন, এটা আমরা গর্ভাবস্থায় অনেক মায়েদেরই পেয়ে থাকি। এবং এগুলো কিন্তু যাদের আছে তারা কিন্তু আমি বলবো যে প্রেগনেন্সির আগে থেকেই তাদের প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করে এগুলো কন্ট্রোল করে তারপরে প্রেগনেন্সিটা নেবে। আর প্রেগনেন্সি যদি থাকে তাহলে কিন্তু ডায়াবেটিসের জন্য তো ট্রিটমেন্ট আছে, আমরা সাধারণত ডায়াবেটোলজিস্টের সাথে হেল্প নিয়ে থাকি, তার লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং প্রয়োজনীয় কিছু এক্সারসাইজ এবং অনেক সময় মেডিকেশনের প্রয়োজন হয়। কারণ ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকলে কিন্তু আউটপুটটা ভালো, কিন্তু ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু শিশু মৃত্যু তো হতেই পারে, বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, বাচ্চার বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে এবং মায়েরও সমস্যা হতে পারে। আর প্রেশারের একটা অন্যতম একটা কমপ্লিকেশন হয়েছে খিঁচুনি বা এক্লেমশিয়া হতে পারে। কিন্তু আমরা প্রেশারটা যদি আগে থেকে জেনে সেটা কন্ট্রোলে রাখি তাহলে কিন্তু আউটপুটটা ভালো হয়, আর না হলে কিন্তু খিঁচুনি হয়ে একটা মাতৃমৃত্যু পর্যন্ত হতে পারে। একদম সংক্ষেপে জানতে চাই, আমার সবশেষ কোশ্চেন, যে কোনো মায়ের যদি ডেঙ্গু হয় এবং ওই সময় যদি ডেলিভারি হয়, সেই সময় সন্তান এবং মায়ের যত্নটা আসলে কেমন হওয়া উচিত, কিংবা ওই যে ট্রান্সপ্লান্টের ব্যাপারটা যেটা বললেন, সেই ক্ষেত্রে কি বাচ্চারও কি ডেঙ্গু হওয়ার পসিবিলিটিস থাকে কিনা? ডেলিভারি হলে কিন্তু তার খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাবে, কেন ডেলিভারি সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক, তার অতিরিক্ত রক্তক্ষরণ হবে। ডেঙ্গুর জন্য কোনো সিজারিয়ান সেকশনের কোনো প্রয়োজন হবে না, আমরা নর্মাল যে ওয়েতে ডেলিভারি করব সেটাই করব, মানে ডেঙ্গু হওয়ার জন্য তার সিজারিয়ান সেকশনের প্রয়োজন হবে না। কিন্তু এখানে ডক্টর টিম, পেশেন্ট
পেশেন্ট পার্টিকে অতিরিক্ত সচেতন হতে হবে, কিন্তু প্রচুর ব্লিডিং হবে, অতিরিক্ত রক্তক্ষরণ হবে, যে কোনো সময় তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, প্রয়োজনে তার আইসিইউর সাপোর্ট লাগবে, ভালো হসপিটালে ভালো টিমের মাধ্যমে তাকে কিন্তু ডেলিভারি করতে হবে। কোনো অবস্থায় বাসায় থাকা যাবে না বা কোনো রিমোট প্লেসে থাকা যাবে না, ওয়েল মানে অর্গানাইজড মানে সেন্টারে তাকে যে ডেলিভারি করতে হবে এবং সব ধরনের প্রিপারেশন তারা রাখতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। জি, দর্শক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজনে, সঙ্গেই থাকবেন।